আজ গান গাইবে তো? একেবারে গলা ছেড়ে প্রাণ ভরে গান গাইবে। গাইবে তো, আজ কৃষ্ণা মায়ের সঙ্গে গান গাইবে। কি গাইবি তো? শোনো ছোটগিন্নি, রাধারানীর সমস্ত চক্রান্ত ব্যর্থ করে ওর মেয়েকে গুনে গুনে তোমাকে 10 গোল দিতেই হবে। কিন্তু দেখো, কম্পিটিশনে জেতা হারাকে আমি খুব একটা বড় করে দেখি না, কিন্তু কেউ যখন তোমার বিরুদ্ধে কুচক্রান্তে লিপ্ত হয় তার যোগ্য জবাব তাকে দিতেই হবে। না দেওয়া মানে ভয় পেয়ে যাওয়া। কি রে, দাদান ঠাম্মি এত করে বলছে, তাহলে গাইবি তো আজ? That's like my brave girl. শোন না, তুই বরং আজ হিন্দি ভজন গাস। তাহলে আমরা ড্রয়িং রুমে বসে বরঞ্চ পিকনিকটা করি, অনেক দেরি হয়ে গেল তো। মুন্নি, এই আইডিয়াটা তুই আগে দিবি তো। ব্যাস, তুমি আবার শুরু করে দিলে। না শ্যামা, বোঝার চেষ্টা করো, তাহলে সকাল সকাল আমার ঘুম ভাঙতো না। তোমার একটু লজ্জা করে না? না, এই বুড়ো বয়সে। বুড়ো বলবে না। 100 বার বলবো। দেখো তাই ছোট ছোট বাচ্চাগুলোর কাছ থেকে শেখো। কখন উঠেছি জানো? ভোর 6টা থেকে উঠে বসে আছে। আর তুমি মা, এটা তোমার জন্য। তুমি একটু বকো না বলে এরকম অবস্থা হচ্ছে। আমি মেনে নিচ্ছি তোর কথা, ঠিকই বলেছিস। বাবা মা বাবা, ঠিক শ্যামার দলে চলে গেলে। বাহ বাহ বাহ। যাবে তো, আমার মা তো আমার পাশেই থাকবে। হ্যাঁ, এবার চলো, সত্যি দেরি হয়ে যাবে। মুন্নি চল, গোপাল চলো চলো। রাধা শোন, দেখ আমার কেমন মনে হচ্ছে এই যেচে পড়ে ও বাড়িতে যাওয়ার এই সিদ্ধান্তটা না ভুল হচ্ছে। মা, কিচ্ছু ভুল হচ্ছে না, এটাকে বলে সাইকোলজিক্যাল প্রেসার। তুমি এসব বুঝবে না। হ্যাঁ সেই রে, সেই একদিন গেল, এখন আমি তো কিছু বুঝবো না বাবা। মা, এখন তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। 7 ঘাটে জল খেয়েছি, নানা জায়গায় নানা রকম বিজনেসম্যানদের সঙ্গে আমার আলাপ আলোচনা, তো আমার অটোমেটিকলি বুদ্ধিটা খুলে গেছে মাথায়। দেখো, এখন তুমি আমায় কখন বুদ্ধি দেবে সেটার উপর আমাকে আর নির্ভর করতে হয় না মা। আর আমি জানি যে কাকে কিভাবে ট্র্যাপে ফেলতে হয়। সে কি আর আমি জানি না? তবে এত দুর্বুদ্ধি মাথায় কে ঢোকালো রে? এই যে মা, আমি শ্যামার সামনে গিয়ে দাঁড়াবো কনফিডেন্টলি, এতে কি হবে বলতো? শ্যামার মাথার উপর প্রেশার সৃষ্টি হবে। একে বলে সাইকোলজিক্যাল প্রেশার। ইয়েস। আর তাছাড়া নিখিল চৌধুরী তো বাড়ি সম্পত্তি সব আমাকে দিয়ে বসেই আছে, বড্ড বোকা ছেলে। এরপর আমি তুরুপের তাস প্রয়োজন মতো বের করব, তারপর ধীরে সুস্থে ওদের এক এক করে পথে টেনে নামাবো। সোনা মেয়ে আমার, তোকে নিয়ে যে আমার কত গর্ব রাধা। পিকনিক হচ্ছে, খুব আনন্দ হচ্ছে জানো তো। আবার শুনলাম নাকি শ্যামার ওই মেয়েটাকে গলা ঠিক করিয়ে ওকেও নাকি পিকনিকে নিয়ে যাচ্ছে। ও নাকি আবার গানও গাইবে। তো মা, এত কনফিডেন্স একবার নিজের চোখে দেখবো না? রাধা, ওখানে কিন্তু তোর বাবা আছে। সো হোয়াট? সো হোয়াট মানে? তোর বাবা, জামাই দাদা নিখিল আবার যদি আগের মতন তোকে অপমান করে, সেটা কিন্তু আমার খুব খারাপ লাগবে রাধা। হাসিস কেন? ইয়েস মা, পায়ে পা দিয়ে ইচ্ছা করেই তো ভুলটা করাতে যাচ্ছি। তারপর আমি যখন উল্টে এক ঘা দেব, তখন বুঝবে। ওদের সুখের সংসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করতে রাধারানী দত্তর 1 মিনিটও সময় লাগবে না। চলে এসো ভালো। এদিকে করতে চাইছেন আপনি? আরে এসো না। এই, তুমি সরে যাও, বাকি রান্নাটা আমি করে দিচ্ছি। তুমি যাও দেখিনি, বাকি রান্নাটা আমাদের জামাই দাদা করবে আজকে। ধরুন। তুমি দাঁড়িয়ে থাকো না, মশলাগুলো দাও। লঙ্কা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কি করছে? কি করছে? আরে দেখো না। এ বাবা, কি করছে মানুষটা? মাথা খারাপ হয়ে গেছে নাকি? মা, হয়ে গেল। যখন বাড়িতে আমরা বললাম যে আমরা সবাই মিলে রান্না করব, তখন তো আমাকে খুব বকলে। তাহলে এখন বাবাকে কেন বকবে না? এখন বাবাকে বকতে হবে। চলো তুমি ওঠো। না, তুমি এগুলো রাখো। খাওয়া জুটবে না রে। বকতেই হবে, চলো। খেতে পাবো না কেউ আজকে, মনে হচ্ছে গেল। ওই দেখো মা, দাদা তুমি রান্না করছো? কি রান্না করছো দাদা? দেখবে, হয়ে গেলি বুঝতে পারবে। এটা কি করছেন আপনি? কি হচ্ছে? কি হবে কি আবার হবে? রান্না হচ্ছে, পিকনিক হবে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। রান্না হচ্ছে, পিকনিক হচ্ছে, কিন্তু খাওয়াটি হচ্ছে না, তাই তো? সে কি কথা? আরে আজ পিকনিকে এসে বসন্ত চৌধুরীর হাতের রান্না প্রথমবার খাবে সবাই। এ তো আমাদের সৌভাগ্য, কি বলো দিদি? তুমি চুপ করবে? হ্যাঁ, আচ্ছা, ওনার তো সৌভাগ্য, আমাদের যে দুর্ভাগ্য। আর তুমি কি হয়েছো? ওর তাবেদার হয়েছো নাকি? হ্যাঁ, তোমাকে যে বললাম যে একটা রাঁধুনি, আর তুমি একই জামাই দাদাকে এর মধ্যে কেন আনলে আবার? আশ্চর্য তো। গিন্নি, তুমি ভুলে গেলে? আরে সেই প্রথম আমরা যখন পরিবারের সবাই মিলে ওই ডায়মন্ড হারবার বা মুকুটমণিপুরে পিকনিক করতে যেতাম, তখন মাংসটা কে রাঁধতো বলো? শ্যামা, সেই মাংসের গল্প তো কি আর কি বলবো, কি ভালো বাবা, এত ভালো ছিল যে দ্বিতীয় বছর থেকে আমার শাশুড়ি আমাকে বলল তুমি দায়িত্ব নাও, কারণ খাওয়া সব লাটে উঠতো। লাটে উঠতো? এ কথা তুমি বলতে পারলে গিন্নি? না, তুমিই তো বলেছো সদা সত্য কথা বলিবে, তাই সত্য কথা বলে দিলাম। দেখো, আমার বৌমার সামনে তুমি এভাবে আমাকে অপমান করতে পারো না। আচ্ছা, তুমি তো প্রথম আড়ালে আমাকে বলতে যে আমার হাতের রান্না কত সুস্বাদু। সেই থেকেই তো কোম্পানির নাম রেখে দিলাম সুস্বাদু মশলার কোম্পানি। মা, এগুলো তো আমরা কখনো শুনিনি। হ্যাঁ, এগুলো কখনো বলেনি বাবা। তুমি কি গো, শোধ নিলে নাকি প্রতিশোধ দিলে? আমি বলেছি বলে সবার সামনে এসব কথা তুই? ম্যাম, অন্য কথা, যে কথা হচ্ছিল সে কথা থেকে কথা বলাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। বলছি যে এই খাওয়া কেউ খেতে পারবে না, আমি বলে দিলাম, শুনলি? হ্যাঁ, কেউ খেতে পারবে না কিন্তু। আচ্ছা বাবা, বাবা যখন এত করে বলছে মা, তখন না হয় আমরা একটা দিন বাবার হাতে খারাপ না বাবা, ভালো রান্নাই খেয়ে নিব। এই তো ছোট বৌমার সমর্থন আছে আমার দিকে, আর কি চাই? ও, তাহলে তো তোর এখানে কোনো কাজ নেই। চল, আমাকে গান শোনাবি, চল চল। ও মা, শোনো না, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। যাও বাবা। বলছিলাম যে আমি জানি আপনি খুব ভালো রান্না করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু তারপরেও আপনাকে কি একটু সাহায্য করে দেব? না না, দরকার নেই। সত্যি তো? ঠিক লাগবে না? তাহলে আসি মেসোমশাই। ছোট বৌমা, শোনো না। হ্যাঁ বাবা, বলুন। বলছিলাম কি, দেখো, তুমি তো মাছ মাংস কিছু খেতে পারবে না, তো রান্নাটা যখন ওই শেষের দিকে আসবে তখন একবার চলে এসো। তুমি নিরামিষ, আর বড় বৌমা ওই আমিষগুলো একটু টেস্ট করে দেখবে। নুন মিষ্টি যদি কিছু কম বেশি হয় তখন বলবে, তখন ম্যানেজ করা যাবে আর কি। ও মা, কি এত ভাবছো? আরে তোমার মেয়ে এখন আগের মতো এত বোকা নেই। হ্যাঁ গো, এখন একটা কোম্পানির ব্যবসার হিসাব সামলায় তোমার মেয়ে। কাম অন। ও, ওরা পুলিশ পাঠিয়েছে বলে ভয় পাচ্ছো? হ্যাঁ, না মানে আসলে শোনো মা, আমি চাইলে এই জগৎটাকে কিনতে আমার 1 মিনিটও সময় লাগবে না। ইয়েস, টাকা থাকলে সবকিছু পসিবল, সবকিছু কেনা যায়।
মা তুমি এত চিন্তা করছো কেন? ওটা তো আমার মাসিমণির বাড়ি, আর মাসিমণির তো এককালে আমাকে নিয়ে কত চিন্তা ছিল বলো। তাই যাই একবার গিয়ে দেখে আসি এখন আমার কি কারেন্ট স্ট্যাটাস। এই সমস্ত বাদ দাও, আমি বুঝতে পেরেছি তোমার প্রচন্ড টেনশন হচ্ছে। আরে শ্যামা বাড়ি ফিরেছে এতদিন পর। দেখো শ্যামা এতদিন পর বাড়ি ফিরেছে, তো আমার তো একবার কর্তব্যের মধ্যেই পড়ে না ওকে দেখতে যাওয়া। ওকে একটা হিং না দিলে কি আমার চলে? তুই যে একটা কি হয়েছিস রাধা। আমার মেয়ে চ্যাম্পিয়ন হবে, আর একই সঙ্গে শ্যামা হারবে আমার কাছে। তার আগে আমি ওকে একবার দেখবো না? কিরে শ্যামা, আর হ্যাঁ বাবা, এবার আমি যাই, না তো মা ভীষণ রাগ করবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গলা ছেড়ে গান গাইবে যাতে এখান থেকে শুনতে পাই। ঠিক আছে, আসছি মা। বলছি যে আমাকে আজকে রান্না আমরা শেখ। ডালই খাবো নাকি অন্য আরে কিছু? মশলার ব্যবসা আমি এমনি এমনি করি না, কোন মশলার কি স্বাদ তা আমি খুব ভালো করে জানি। খেয়ে যদি সবাই আঙুল না চেটেছে না, তাহলে আমার নাম বসন্ত চৌধুরী নয়, বলে রাখলাম। জামাই দাদা, বলছিলাম যে এত কনফিডেন্স কিন্তু ভালো নয়। আর শুনে না, বৌমারা আছি, ওরা দুজনে কিন্তু পাকা রাঁধুনি, কিছু কম বেশি হলে ম্যানেজ করে দিতে পারবে। বুঝলি বৃন্দাবন, মশলাপাতি সব ভালো করে বেটে টেটে দিবি বুঝলি। আজ কিন্তু মশলার মাপ আমি বলবো, ও গিন্নিমা যা শিখিয়েছে সব ভুলে যা। মা শুনতে পাচ্ছ তো বাবা কি বলছে? ভুলে যা বলছে তো, ভুলে যেতে। ও বৃন্দাবন দা, কি বুঝছো? আজ মনে হয় হয়ে গেছে, আর কাউকে খেতে হবে না। বাবা, আজকের রান্না তাহলে তুমিই করছো? হ্যাঁ, হ্যাঁ আজকে খেয়ে দেখিস। আর তাছাড়া বড় বৌদি আর শ্যামা তো আছেই, তোমার যদি কোনো গন্ডগোল হয় ম্যানেজ করার জন্য। গন্ডগোল? কিসের গন্ডগোল? হ্যাঁ, তুই জানিস আমি চাইলে আসলে কতটা ভালো শেফ হতে পারতাম। তাই নাকি বাবা? ঠিক আছে, তার মানে তোমার বড় বৌদি আর শ্যামাকে লাগছে না, তাই তো? লাগছে নাই তো। আচ্ছা বড়দা ভাই, তাহলে আমরা যেটা ডিসাইড করেছিলাম সেটা করে নি। হ্যাঁ চল। কিন্তু তোরা আবার কি ডিসাইড করেছিস? না বাবা, বলছিলাম এই পাশে একটা ভালো জায়গা আছে, আমি বড় বৌদি বড়দা ভাই শ্যামা গিয়ে একটু দেখে আসি। না তুমি টেনশন নিও না। ও মা শোনো না, তুমি একটু এগুলো কাটতে থাকো, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। আরে না না, দাঁড়াও আসছি। খাওয়ার আগে ঠিক চলে আসবে। না না না, না, তোরা যেখানে খুশি যেতে পারিস, ওদের নিয়ে গেলে চলবে না। বাবা এক্ষুনি তো বললে যে লাগবে না। হ্যাঁ, হ্যাঁ এখানে আমরা সবাই মিলে পিকনিক করতে এসেছি, তোরা বেড়াতে গেলে কি করে চলবে? হ্যাঁ বাবা তো একদম ঠিকই বলছে। শোনো না, তোমরা সবাই যাও, আমি বরং বাবার সাথেই থাকছি। বাহ 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 বাহ, দেখলি দেখলি পাল্টি মারলো। বাহ বাহ বাহ। আরে পাল্টি মারার কি আছে? এই না হলে আমার ছোট বাবা। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, তোমার বৌমাদের কোথাও নিয়ে যাচ্ছি না, তোমার রান্না ম্যানেজ করতে হবে তো, রেখে গেলাম। একদম বাজে কথা বলবি না। ও ছেলেগুলো সব মায়ের দলে চলে গেছে। ও মা কি বলছে দেখো। হ্যাঁ মা। আমার ছেলেদের নামে বাজে কথা বলা চলবে না। এই, বলো তোমার দিদি আবার কি বলছে? ছেড়ে দাও ছেড়ে দাও, আমরা রান্না করি। হ্যাঁ তুমি একটু তেজপাতা নিয়ে কোথায় গেল? দেখি। কি হয়েছে দিদি ভাই, তোমার কি কোনো কারণে মন খারাপ? না তেমন কিছু না। তাহলে কি হয়েছে আমাকে বলো। অনিরুদ্ধকে অনেকবার কল করেছি, কল রিসিভ করছে না। হ্যাঁ তাহলে তুমি ওনাকে মেসেজ করো। মেসেজও করেছি, লিখেছি আই ওয়ান্ট টু টক। উনি দেখেছেন? হ্যাঁ দেখেছে, কিন্তু রিপ্লাই করেনি। আমার না ভাল লাগছে না। ঠিক আছে দিদি ভাই, তুমি ওনাকে আর বিরক্ত করো না, উনি হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, ফাঁকা সময় পেলে উনি নিশ্চয়ই ফোন করবেন।
আমার কি মনে হয় জানিস তো, পাপার সাথে অনিরুদ্ধর ঝামেলা হওয়ার পরেই অনিরুদ্ধ আমার সাথে কথা বলছে না। আমি শিওর সেই কারণে অনিরুদ্ধ আমার মেসেজেরও রিপ্লাই দিচ্ছে না, কলও রিসিভ করছে না। না না দিদি ভাই, তুমি এমন কেন ভাবছো? তো আর তো কোনো ভাবনাও মাথায় আসছে না। বাবার সঙ্গে ওনার ঝগড়া হয়েছে বলে উনি তোমার সঙ্গে কেন কথা বলবেন না? আমার মনে হয় না উনি এরকম মানুষ বলে। তুই কি করে জানলি? তোকে কি কল করেছিল নাকি? কই না তো। অনিরুদ্ধ কিন্তু তোকে কল করলেই আমাকে এসে বলবি। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, কেন বলবো না, নিশ্চয়ই বলবো। এবার একটু হাসো তো, মুখটা গোমরা করে থেকো না। মা বাবা কোথায় গেল? আচ্ছা দিদি ভাই, মা বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেল বলো তো? দাঁড়াও। আরে এসো না, সবাই আছে তো, কি আসো না, দেখাচ্ছি, আসো আসো আসো। ওরে বাবা, আমি যাবো না, আমি ওখানে যাবোই না, ওখানে সাপ গোপ আছে, ভূত আছে, আমি যাবোই না। আরে কিছু নেই, কি করছিস নাকি? কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না বাবা, সবাই ওখানে একটু প্রেম করছি, মানে কারোর খেয়ে দিয়ে কাজ নেই যে আমাদের প্রেম দেখবে। বলো দেখো, কার কাজ আছে আর কার কাজ নেই সেটা আমি জানি না, কিন্তু আমার কাজ আছে, আমাকে যেতে দাও তুমি। প্লিজ ছোট করতে, দেখো বাবাকে সাহায্য করতে হবে, প্লিজ ছাড়ো প্লিজ। এইটা কিন্তু ঠিক হচ্ছে, মানে বাবাকে সাহায্য করতে হবে, কৃষ্ণাকে সাহায্য করতে হবে, মাকে সাহায্য করতে হবে, আর আমি মানে আমার কোনো ফিলিংস নেই নাকি? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আচ্ছা তো তোমার ফিলিংস তো আছে, কিন্তু আমি বলছি যে আমার বরটাকে আমি কিভাবে সাহায্য করব? কিভাবে? একটু আদর করে। না গো, কোনো আদর হবে না, ঠিক আছে? না 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 না, আদর তোমাকে করতেই হবে। করতে হবে মানে কি, জোর নাকি? জোর জবরদস্তি করব নাকি? তুমি আমাকে করতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আদর করব, কিন্তু এখন বাড়িতে গিয়ে প্লিজ চলো, বাড়িতে এখন। বাড়িতে গিয়ে? হ্যাঁ বাড়িতে গিয়ে। তোমার কাছে সময় থাকে আমার জন্য? সবসময় মেয়ের সাথে ব্যস্ত, এখন তোমার পরিবারের ভার। না শ্যামা না। কি করব বলো? দেখো, আর দুদিন বাদে তো আমাদের মেয়েটার কম্পিটিশনও আছে। ঠিক বলেছো, এমনি তো কৃষ্ণার গলা আগের থেকে অনেক বেটার, ঠিক সময় ওষুধ পড়েছে বলে রিকভার করতে পেরেছে, তাই না? আর এই সময় তো আমাদের ওর পাশে থাকা উচিত, ওর মনে জোর জোগানো উচিত, তাই না? হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, কিন্তু আমার মনে হয় এখন তোমার বরের সাথে একটু ভালো টাইম কাটানো উচিত। বয়স হয়েছে, তারপরেও সেই ছেলে মানুষটাই রয়ে গেছে। কি করবো বলো, কার সাথে ছেলে মানুষই করতাম। সত্যি তাই, 18টা বছর, কিভাবে যে 18টা বছর কেটে গেল। জানো শ্যামা, এই 18 বছর একটা রাতও আমি শান্তিতে ঘুমোতে পারিনি। জানি, সবটা জানি। আমি তো প্রায় অসহ্য বর্ষা হয়ে গিয়েছিলাম, বাড়ির বাইরে বেরোতাম না, এমনকি কৃষ্ণা ছাড়া কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতাম না। থাক না শ্যামা, এইসব কথা আর বলতে হবে না। শ্যামা, এত বছর বাদে আমরা কাছাকাছি এসেছি, এখন আমরা শুধু প্রেম করব। তুমি না খালি দুষ্টু। আচ্ছা, একজনের তো দুষ্টুমি ভালো লাগতো, তাই? তুমি সব জানো না? এইটা তো আমি জানি। ছোট কর্তা, একটা কথা বলবো? বলো না। আর কোনোদিনও তুমি তোমার শ্যামাকে হারিয়ে যেতে দিও না। দেব না শ্যামা, কোনোদিনও তোমাকে হারিয়ে যেতে দেব না। সব সময় নিজের বুকে আমি তোমাকে আগলে রাখবো শ্যামা, সব সময়।
শ্যামা, তোমাকে ছাড়া যে আমার জীবন অসম্পূর্ণ। বিয়ের পর হয়তো বুঝতে পারিনি, কিন্তু যবে থেকে বুঝতে পেরেছি আমি এটা ভালোভাবেই বুঝে গেছিলাম যে শ্যামা, তুমি ছাড়া আমার জীবন অন্ধকার। তুমি নেই, তার মানে আমার জীবনে কিচ্ছু নেই। আমারও ছোট কর্তা, আমারও। জানো ছোট কর্তা, যখন আমার স্মৃতি ছিল না, তখন আমি আমার কৃষ্ণের কাছে শুধু একটা জিনিসই চাইতাম, উনি যেন আমার আশ্রয়ের জায়গাটা ফিরিয়ে দেন। তখন আমি নিজেও জানতাম না আমার আশ্রয়ের জায়গা কোনটা, কিন্তু শুধু এই একটা জিনিসই চাইতাম। আর কি তোমার আশ্রয়? কেন, তুমি জানো না বুঝি? জানি না। তোমার এই বুকটাই আমার আশ্রয়ের জায়গা, আমার শান্তির নেই, আমার বিশ্রামের জায়গা। জানো, আমি আমার কৃষ্ণের কাছে সবসময় একটা জিনিসই প্রার্থনা করি, তোমার এই বুকে মাথা রেখেই যেন আমি মরে যেতে পারি। শ্যামা, কেন, কিছু ভুল বললাম? আমাদের সবাইকেই তো একদিন না একদিন মারা যেতেই হবে। শ্যামা প্লিজ শোনো। শ্যামা, এই 18 বছর ধরে তুমি আমার বিরহ অনুভব করেছো, কিন্তু সেটা অবচেতনে। কিন্তু আমি সচেতন ভাবে তোমার বিরহ যন্ত্রণা সহ্য করেছি শ্যামা, 18 বছর ধরে। তাই প্লিজ প্লিজ এই ভয়টা আমাকে আর দেখিও না। কথা দাও, আর কখনো মরার কথা নিজের মুখে আনবে না।